এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কল। তোমরা যারা জেনপাস ইউজির জন্য প্রিপারেশন দিচ্ছ, অর্থাৎ বিএসসি নার্সিং পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা নিশ্চয়ই জানো ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর পাশাপাশি বায়োলজিও তোমাদের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেখানে 25 মার্কস, ওগুলোর মতোই 25 মার্কস ওখানেও রয়েছে। তো অনেক সময় কি হয়, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়তে গিয়ে বায়োলজিটা অতটা জোর দিয়ে স্টুডেন্টরা পড়ে না। তাতে করে কি হয়, পরীক্ষাতে গিয়ে অনেকটা নাম্বার নেগেটিভ হয়ে যায়। এখানে কিন্তু নাম্বারটা তোলা অনেকটা ইজি। তো যদিও একটা হিউজ সিলেবাস, সেখান থেকে মাত্র ২০টা প্রশ্ন আসবে। কিন্তু তবুও যদি তোমরা সঠিকভাবে পড়ো, সঠিক পদ্ধতিতে যদি তোমরা বুঝে নিতে পারো একবার যে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হতে পারে বা বারংবার সেই জায়গাগুলোকেই আ বেশি জোর দেওয়া হয়েছে পরীক্ষায়, এটা যদি তোমরা একবার বুঝে যাও, মানে ধাঁচটা যদি একবার বুঝে যাও, তাহলে কিন্তু তোমাদের আর অতটা জটিল লাগবে না। তো আজ থেকে তোমাদের এরকমভাবেই আমি বেশ কিছু এমসিকিউ এর সেট নিয়ে আসবো। ঠিক যেরকম পরীক্ষাতে থাকে, অর্থাৎ ১৫টা ক্যাটেগরি 1 থেকে এবং ৫ খানা ক্যাটেগরি 2 থেকে। যেরকম তোমাদের ঠিক পরীক্ষাতে তোমরা গেলে কোয়েশ্চেন পেপারে দেখতে পাবে, সেরকমই একটা সেট পুরো সাজিয়ে এমসিকিউ এর আমি নিয়ে এসেছি। সেগুলো তোমরা এইভাবে, সেগুলোর অ্যান্সার তো জানবোই। সাথে সেটার পেছনে বা সেটা করার জন্য যেটুকু নলেজ দরকার, সেটুকুও আমি সাথে বলে যাবো, বা যা এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের দেওয়ার, সেটা আমি দিতে যাবো। তো এইভাবে তোমরা যখন মোটামুটি ৫-৬ টা সেট আমাদের কমপ্লিট হয়ে যাবে। মানে ভাবো, তোমাদের ১০০ থেকে ১৫০ টা প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে মাত্র ৫ থেকে ৬ টা সেটেই। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই সেটগুলো নিয়ে আসার, যাতে তোমরা বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। তো এই যে এখানে ধরো তোমাদের 20 খানা কোয়েশ্চেন আছে আর 25 মার্কস। তোমরা প্রত্যেকটা সেট শেষ হলে দেখো যে 25 মার্কসের মধ্যে কতটা আ নাম্বার তোমরা সিকিউর করতে পারলে। তো একদম ঠিক যেরকম হয়, নেগেটিভ মার্কিং থাকলে নেগেটিভ করো। যেটা পারছো সেটাকেই, মানে অনেস্টলি তোমরা যেটা পারছো সেটার অ্যান্সার, সেটার মার্ক কাউন্ট করো। যেটা পারছো না সেটা বাদ দাও। দিয়ে দেখো যে 25 এর মধ্যে তোমাদের মোটামুটি কত স্কোর হলো। এবং এইভাবে প্রত্যেকটা সেট যত এগোবে, তোমাদের এই নাম্বারটা ইনক্রিজ করছে কিনা সেটাও তোমরা দেখো। এতে করে তোমরা তোমাদের আ কতটা কি হলো প্রিপারেশন, সেটাও তোমরা একটা বুঝতে পারবে। পাশাপাশি কোন জায়গাগুলো তোমাদের খামতি রয়ে যাচ্ছে বা কোন জায়গাগুলো তোমাদেরকে আরো ভালোভাবে পড়তে হবে, সেটাও তোমরা বুঝতে পারবে। তো চলো দেরি না করে আমরা কোয়েশ্চেনে ঢুকে যাই সোজা। তোমাদের যদি এই পিডিএফটা দরকার হয়, সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং সেটার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো ১ম প্রশ্নে চলে আসি। তোমরা অতি অবশ্যই ভিডিওটা পজ করে এটার অ্যান্সারটা 1 লিখে এবিসিডি করেও দিতে পারো, বা অ্যান্সার লিখেও দিতে পারো। অবশ্যই কিন্তু তোমরা লিখবে। তোমাদের কমেন্ট পেলে বা তোমাদের কাছ থেকে তোমাদের উৎসাহ দেখতে পেলে কিন্তু আমাদের ভিডিও বানাতে আরো ভালো লাগবে। তো ১ম প্রশ্ন বলেছে, দেখো, কোন পদার্থটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযুক্ত করে? আমরা জানি যে শ্বসন, সবাত শ্বসনের দুটো পদ্ধতির কথা এখানে উল্লেখ করা হয়েছে, বা দুটো ধাপ আমরা বলতে পারি, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লুকোজ ভেঙে অনেকগুলি ধাপের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। দেখো, অ্যাডিশনাল আরো অনেক ইনফরমেশন কিন্তু তোমরা এই একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে গিয়েই পেয়ে যাবে। যারা পারছো তাদের তো খুবই ভালো, ভেরি গুড তাদের। আর যারা পারছো না, তারা একবার জাস্ট মনে করে নাও। অবশ্যই তোমরা প্রত্যেকেই পড়ে এসছো, প্রত্যেকেই 12 পাস করেছো, সুতরাং নিশ্চয়ই প্রত্যেকেই এগুলো পড়ে এসছো। পারছো না মানে হয় ভুলে গেছো, বা ওই জায়গাটা হয়তো তখন অতটা ক্লিয়ার হয়নি। তো এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এটাই যে পাথওয়ে, এটাকেই আমরা বলছি গ্লাইকোলাইসিস। এবং এই পাইরুভিক অ্যাসিড প্রথমে কি তৈরি করে জানো? অ্যাসিটাইল কোয়ে। এবং এই অ্যাসিটাইল কোয়ে আবার অনেকগুলো ধাপ মারফত অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। তো এই যে পাথওয়েটা, এটাকে আমরা বলছি ক্রেবস সাইকেল। বিজ্ঞানী হ্যান্স ক্রেবস এটা আবিষ্কার করেছিলেন, সেজন্য ওনার নাম অনুসারে আমরা এটাকে বলছি ক্রেবস সাইকেল। তো এখন আমাকে প্রশ্ন বলেছে যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযুক্ত করছে, এটার সঙ্গে এটাকে সংযুক্ত করছে কে? অ্যাসিটাইল কোয়ে। তাহলে পাইরুভেট বা রাইবোলোজ বিসফসফেট, সাকসিনেট এগুলো কোনোটাই নয়। অপশন সি, অ্যাসিটাইল কোয়ে। আশা করছি এটা প্রত্যেকে পেরেছো। ভীষণই সোজা একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম। দেখো, নেক্সট বলেছে ৩০০টি কোডন সমন্বিত একটা এমআরএনএ, সেখানে টোটাল কতগুলো রাইবো নিউক্লিওটাইড থাকে? ৩০০টা কোডন, এরকম একটা এমআরএনএ, টোটাল লম্বা এরকম একটা এমআরএনএ রয়েছে। তো সেখানে কোডন রয়েছে কতগুলো, এরকম হয়তো এর উপরে কোডন রয়েছে ৩০০ খানা। তাহলে রাইবো নিউক্লিওটাইড কটা থাকবে? রাইবো নিউক্লিওটাইড ৩০০ × ৩ সমান কটা থাকবে? ৯০০টি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন কলা শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদেই থাকে? ডাইকটেই দেখতে পাবো, কিন্তু মনোকটে দেখতে পাবো না। জাইলেম, ক্লোরেন কাইমা, ফ্লোয়েম, কোলেন কাইমা। দেখো, এটা নিশ্চয়ই আশা করছি প্রত্যেকেই পাচ্ছ। কোলেন কাইমা। আচ্ছা, কোলেন কাইমা আমাদের কি করে? কোলেন কাইমা এটা গাছকে দৃঢ়তা প্রদান করে।
এছাড়া উদ্ভিদের মধ্যে যে নমনীয়তার যে ব্যাপার আসে, সেই জায়গাটাও কিছু জায়গা, কিছু পার্টকে নমনীয়তা প্রদান করে। গাছকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতেও সাহায্য করে, সেজন্য দৃঢ়তা প্রদান হলো। আচ্ছা, জাইলেমের কাজ নিশ্চয়ই জানো কি? জল এবং খনিজ পদার্থ মাটি থেকে তুলে বিভিন্ন জায়গায় পাঠানো, এবং ফ্লোয়েমের কাজ উল্টো, পাতায় তৈরি খাদ্য সারা দেহে ছড়িয়ে দেওয়া। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, ক্লোরেন কাইমা। ক্লোরেন কাইমাটা কিন্তু এদের মতো নয়। ক্লোরেন কাইমাটা আবার একটা প্যারেন কাইমার ভাগ। ঠিক আছে? প্যারেন কাইমা কলা, যেটার মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট, যেটার মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট, সেটা হয়ে যাবে আমার ক্লোরেন কাইমা। তাহলে এর কাজটা কি হয়ে যাবে বলো? ফটোসিনথেসিস করা, অবভিয়াসলি। এই ক্লোরেন কাইমাতে ক্লোরেন কাইমা এটাকে অনেকে স্ক্লেরেন কাইমা, কোলেন কাইমা এগুলোর সঙ্গে গুলিয়ে ফেলে। ঠিক আছে? এগুলো কিন্তু প্যারেন কাইমার এটা একটা ভাগ। আমরা যদি উদ্ভিদের পুরো টিস্যু সিস্টেম যেটা, সেটা যদি আমরা পড়ি, তাহলে দেখবো যে সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। তার মধ্যে সরল স্থায়ী কলার ভাগ এগুলো: প্যারেন কাইমা, কোলেন কাইমা আর স্ক্লেরেন কাইমা, তিনটে। এবার এই প্যারেন কাইমার মধ্যে যে আবার একটা ভাগ যদি আমরা দেখে নিই, সেখানে চলে আসবে ক্লোরেন কাইমা, এরেন কাইমা, ইডিওব্লাস্ট, এগুলো সব চলে আসবে প্যারেন কাইমার মধ্যে। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট প্রশ্নে চলে যাই। এলএসডি। এলএসডি কি? আশা করছি আমি উত্তর বা অপশন বলার আগেই তোমরা লিখে ফেলেছো। এলএসডির ফুল ফর্মটা আগে দেখে নিই। লাইসার্জিক অ্যাসিড ডাই ইথালামাইড। লাইসার্জিক অ্যাসিড ডাইথালামাইড। এটা কোথায় পাওয়া যায়? এটা কোথায় আহ, খোঁজ পাওয়া গেছিল জানো? এটা এরগট নামক একটা ফাঙ্গাস পাওয়া যায়। সেই ফাঙ্গাস থেকে, সেই ফাঙ্গাসের মধ্যে এটার উপস্থিতি প্রথম লক্ষ্য করা গেছিল। এবং এই ফাঙ্গাসটা কোথায় হয়, যদি বলি এই ফাঙ্গাসটা কোথায় আমরা পাই বা কোথায় কাকে এফেক্ট করে, সেটা হচ্ছে রাই জাতীয় যে গাছ, রাই জাতীয় গাছে বা শস্য বলতে পারি, শস্যতে এই ফাঙ্গাসটা হয়। এবং এই ফাঙ্গাসের মধ্যে এই যে কেমিক্যাল জিনিসটা, লাইসার্জিক অ্যাসিড ডাই ইথালামাইড, এটা পাওয়া যায়। এবং এই এলএসডি এটা এক ধরনের তীব্র হ্যালুসিনেশন তৈরিকারী একটা ড্রাগ বলতে পারি। ঠিক আছে? এটা এক ধরনের ড্রাগ, যেটা অতি অল্প মাত্রায়, মানে মানে এমজিতে এটা প্রয়োগ করা হয়। প্রয়োগ করা হয় না, এটা অ্যাকচুয়ালি ব্যান। কিন্তু বিভিন্ন যারা আর কি এটা আ কি বলবো? সেবন করে, একদমই 0.মিলিগ্রামে এটা খাওয়া হয়। এবং এটা খাওয়ার পর তুমি মানে তীব্র হ্যালুসিনেশন, মানে কানে শোনা থেকে চোখে দেখা সমস্ত দিকেই একদম কি বলবো? মানে ভীষণই হ্যালুসিনেট করতে শুরু করে মানুষ। তো এলএসডি হচ্ছে এটা ভীষণই ফেমাস। রিসেন্ট শুনে থাকবে হয়তো বাংলাদেশে একটা নিউজ ভীষণ হয়েছিল যে এলএসডি খেয়ে বা এলএসডি মানে প্রয়োগে একজন আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছিল। মানে এটা এটা প্রয়োগে তো তার কোনো ঠিক ঠিকানা থাকে না যে সে কি করছে না করছে। তো যে যেরকম করে আর কি, আত্মহত্যা করে ফেলেছে, কাউকে খুন করেও ফেলে অনেক সময়। তো সে কি করেছে? আত্মহত্যা করে ফেলেছে। তো তখন বেশ কিছুদিন এটা নিউজে ছিল। আর যে জিনিস নিউজে থাকে জানবে সেখান থেকে কোয়েশ্চেন হওয়ার চান্স বেশি। নেক্সট প্রশ্ন দেখো, বর্ধনশীল পপুলেশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? পজ করে একবার অপশনগুলো পড়ো, তারপর নিজে করার চেষ্টা করো, তারপর মিলিয়ে নাও। বর্ধনশীল পপুলেশনটা ইনক্রিজ করছে ক্রমাগত। ইনক্রিজ করার জন্য পপুলেশনের দুটো ক্ষেত্র আছে। একটা হচ্ছে বার্থ রেট, যদি বেশি বেশি করে জন্মায়। একটা হচ্ছে ইমিগ্রেশন, কোনো অন্যান্য কোনো জায়গা থেকে এখানে যদি পপুলেশন আসতে শুরু করে। তো এখানে দেখো, বিটা ওখানে ওই বার্থ রেটটাকে ইন্ডিকেট করছে, আইটা হচ্ছে ইমিগ্রেশনকে বলছে, ডিটা ডেথ রেটকে বলছে, ইটা হচ্ছে এমিগ্রেশন। এমিগ্রেশন মানে কোনো একটা পপুলেশন থেকে অন্য পপুলেশনে চলে যাওয়া। তো দেখো, বর্ধনশীল পপুলেশন তার মানে যেখানে বার্থ রেট
আর প্লাস ইমিগ্রেশন, এই দুটো জিনিস বেশি হবে। তো এখানে বলছে ইকুয়াল, ইকুয়াল যদি হয় তাহলে সেই পপুলেশন বাড়বেও না কমবেও না, একটা একদম খুব স্ট্রেট গ্রাফ হবে। আর যেখানে বলেছে বর্ধনশীল পপুলেশন, সেখানে গ্রাফটাকে ইনক্রিজ করছে, মানে উপরের দিকে যাবে গ্রাফটা। তার মানে অবশ্যই এখানে দেখো এই যে এই দুটো যোগফল এটা থেকে বেশি, যেখানে বার্থ রেট আর ইমিগ্রেশনটা বেশি ডেথ রেট আর ইমিগ্রেশনের থেকে। তাহলে এটাই হবে বর্ধনশীল পপুলেশন। আর এইটা হবে দেখো, এটা হবে ক্রমহ্রাসমান পপুলেশন। হুম। আর এই নট ইকুয়াল এটা তো হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন, মাসিক রজতচক্রের কোন দশায় এলএইচ সার্জ হয়? অপশন বলছে মেনস্ট্রুয়াল দশা, এটা 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 ট্রু হবে, হ্যাঁ এটা স্ট্রুয়াল দশায়, প্রলিফারেটিভ দশায়, প্রলিফারেটিভ দশার শেষ ভাগে, নাকি মাসিক চক্রের মধ্য দশায়। দেখো আমরা জানি যে আমাদের যে পুরো মাসিক চক্রটা সেটা 28 দিনের মোটামুটি একটা সার্কেল, তাই তো? তো তার মধ্যে কোন টাইমটাতে এলএইচ সার্জ হয়? সার্জ মানে হচ্ছে যেখানে এলএইচ এর আহ, পরিমাণটা, অর্থাৎ লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা প্রচন্ড বাড়ে, ইনক্রিজ করে। এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে লিউটিনাইজিং যে হরমোন, বৃদ্ধি হয়, এবং এটা বৃদ্ধি হলেই সেটা কি করে, ওভিউলেশনকে ট্রিগার করে, মানে এটা হলে ওভিউলেশন হয় আর কি। তো এটা মোটামুটি জেনারেলি কি হয়, এটা টাইম হচ্ছে 14 ডেজের পর হয়। হুম। তো একটু আগে লিখেছিলাম যে যদি আমার 28 ডেজ সাইকেল হয় একটা, তো তার 14 দিন মানে মাসিক চক্রের মধ্য দশা আমি অবশ্যই বলতে পারি এটাকে। এলিড সার্চ যেটা, সেটা মোটামুটি মাসিক চক্রের মধ্য দশায় আমি বলতে পারি, এবং এই সময়টাতেই দেখো তোমরা বুঝতে পারবে এই যে এই সময়টাতেই ওভিউলেশন হয়। তো আশা করি পেরেছো এই উত্তরটা। নেক্সট দেখো, সায়াথিয়াম হলো এক ধরনের, প্রত্যেকে জানি এটা বলতে পারবে, ফুল ফল নিয়ত পুষ্পবিন্যাস নাকি এক ধরনের বিশেষ পুষ্পবিন্যাস। তো এটা অবশ্যই এক ধরনের বিশেষ পুষ্পবিন্যাস। হুম। আচ্ছা, এই সায়াথিয়ামের এক্সাম্পল কি কি হবে? যদি বলে কোন গাছে এটা এরকম ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়? রাংচিতা, লাল পাতা, এই ধরনের গাছে আমরা এই সায়াথিয়াম জাতীয় পুষ্পবিন্যাসটা দেখতে পাই। ফুলগুলো দেখতে খুব ইন্টারেস্টিং হয়, এরকম দুটো থাক দোতলা বাড়ির মতো, এখানে ওপরে থাকে স্ত্রী দেহটা, এবং তারপরে এদিকে অনেক পাপড়ি মতো থাকে, এখানে থাকে পুরুষ দেহ। ঠিক দেখতে দোতলা বাড়ির মতো লাগে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যে এইচআইভি দ্বারা মানবদেহের কোন অংশটি আক্রান্ত হয়? এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এই যে ভাইরাসটা কোন জায়গাকে আমাদের আক্রান্ত করে? আমরা জানি আমাদের ইমিউনিটি একেবারে ধসে যায়, এইচআইভি হলে ইমিউনিটি সিস্টেম আমাদের পুরোপুরিভাবে ভেঙে পড়ে। অপশন আছে সহায়ক টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, বি কোষ, সকল প্রকার টি কোষ। তো এটা হবে সহায়ক টি কোষ। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে সিডি 4, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে সিডি 4 যে সেলগুলো, সেগুলো বা হেল্পার টি সেলের সিডি 4 গুলো, এটা সব থেকে বেশি আক্রান্ত হয়। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, নিম্নলিখিত কোন শৈবাল থেকে আগার আগার পাওয়া যায়? জেলিডিয়াম, স্পাইরোগাইরা, ক্লোরেল্লা নাকি ইউলোথ্রাক্স। তো এটা আশা করছি প্রত্যেকে বলতে পেরে গেছো, জেলিডিয়াম থেকে আমরা আগার আগার পেয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেন, অস্থি এবং কার্টিলেজে কি প্রকারের ক্যান্সার দেখা যায়? আমাদের যে অস্থি কার্টিলেজ, আচ্ছা অস্থি এবং কার্টিলেজ এই দুটোই আমাদের দেখো তো কানেকটিভ টিস্যু কিনা? এই দুটোই হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। অস্থি তো একটা পোর্শনের সঙ্গে অন্য পোর্শনকে কানেক্ট করছে, বুঝতেই পারছো যে একটা হাতের হয়তো হাতকে কানেক্ট করছে, পাকে মূল বডির সঙ্গে কানেক্ট করছে, এগুলো তো রয়েছে। কার্টিলেজ, কার্টিলেজ কি করে? কার্টিলেজও তো তাই। কার্টিলেজও তো মূল অংশের সঙ্গে হয়তো কানেক্ট করেই রয়েছে। তো কার্টিলেজও এক ধরনের কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুতে যে ক্যান্সারটা হয় সেটাকে আমরা বলে থাকি সার্কোমা। হুম? সেটাকে আমরা বলে থাকি সার্কোমা। আচ্ছা, লিউকোমিয়া, লিউকোমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার, ব্লাডে হয়ে থাকে। দেখো ব্লাডটাও কিন্তু এক ধরনের কানেকটিভ টিস্যু, কিন্তু ব্লাডের ক্যান্সারের স্পেসিফিক নাম রয়েছে লিউকিমিয়া। আচ্ছা, লিম্ফোমা, লিম্ফোমা সারা শরীরের যেখানে যেখানে লিম্ফ নোড রয়েছে, সেই লিম্ফ নোডের যে ক্যান্সার সেটা হচ্ছে লিম্ফোমা। আর কার্সিনোমা, এটা হচ্ছে তোমার আমাদের যে আবরণী কলা রয়েছে, আবরণী কলার যে ক্যান্সার সেটা ম্যামারি গ্ল্যান্ডে হতে পারে, কিনে হতে পারে, এটসেট্রা। আরো অনেক জায়গায় হয় এখন, মানে কোথায় হয় না, সব জায়গাতেই হয়। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, যে পরিমাণ বায়ু স্বাভাবিক শ্বসনের সময় ফুসফুসে প্রবেশ করে তাকে কি বলে? নর্মাল আমরা যখন
শ্বাসকার্য চালাচ্ছি যখন, তখন যে পরিমাণ বায়ু স্বাভাবিকভাবে আমাদের ফুসফুসে প্রবেশ করছে তাকে প্রবাহী প্রবাহী বায়ু, বায়ু ধারকত্ব, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা নাকি প্রশ্বাস ধারকত্ব। তো এটা হবে প্রবাহী বায়ু। প্রবাহী বায়ুর ইংলিশটা হচ্ছে টাইডাল ভলিউম। এবার কেন এটার হঠাৎ করে ইংলিশ জানতে যাব? কারণ এই যে এই নামটা আসে টিডি, সরি টিভি, এরকম জিজ্ঞেস করে যে টিভির পরিমাণ কত? এটার পরিমাণ মোটামুটি ৫০০ এমএল এর মতো। হুম? বায়ু ধারকত্ব। বায়ু ধারকত্ব মানে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এটা কি? না, যখন আমরা বেশ গভীরভাবে শ্বাস গ্রহণ করছি, তারপর যে পরিমাণ বায়ুকে আমরা বলপূর্বক ত্যাগ করতে পারবো, সেই পরিমাণটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তো এটাকে VC হিসেবে লিখবো। এটার পরিমাণ মোটামুটি ৪.৫ থেকে ৫ লিটার মতো। হুম? ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা অর্থাৎ টোটাল লাং ক্যাপাসিটি, TLC, টোটাল লাং ক্যাপাসিটি। এটা হচ্ছে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ক্রিয়া হয়ে যাওয়ার পর, স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়া হয়ে যাওয়ার পর ফুসফুসে মোট যে পরিমাণ বায়ু অবস্থান করে সেটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, TLC। এটা আমাদের মোটামুটি 5.6 থেকে 6 লিটার। এটা একটু আধা ১ এমএল এদিক ওদিক হতে পারে। আর এটা মেয়েদের ক্ষেত্রে কম হয়, ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়, এই ব্যাপারটা হয়। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো কিন্তু আসে। আচ্ছা, নেক্সট আসছি। আচ্ছা, এখানটায় আরো ২-৪ টে জিনিস বলে দিই। সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম IRV, এই মানগুলো যদি পরীক্ষায় জিজ্ঞেস করে এক্সট্রা ইনফরমেশন জেনে নেওয়াই ভালো। স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পরে যে পরিমাণ বায়ু আরো বলপূর্বক গ্রহণ করা যায় সেটা হচ্ছে IRV। এটা মোটামুটি ২ থেকে ৩ লিটার মতো। ইন্সপিরেটরি হলে এক্সপিরেটরি হবে XRV, অর্থাৎ স্বাভাবিকভাবে নিঃশ্বাস ত্যাগের পর বলপূর্বক আর যতটা বায়ুকে আরো ত্যাগ করা যেতে পারে সেটা। এটার মান মোটামুটি ওই ১ লিটার মতো। বায়ু ধারকত্ব তো বললাম, আর টোটাল লাং ক্যাপাসিটি বললাম। ঠিক আছে। নেক্সট চলো পরের প্রশ্নে যাই। নিচের কোন জোড়টি সঠিকভাবে মিল স্থাপন করে না? মানে যার সঙ্গে যার মেলানো হয়েছে সেটা সেটার সাথে হচ্ছে না। হার্ভেশিয়ান তন্ত্রের সাথে অস্থি রিলেটেড, এটা তো ঠিক আছে। ফাইব্রোব্লাস্ট কঙ্কাল পেশি, কঙ্কাল পেশি মানে হচ্ছে আমাদের স্কেলিটন, আর স্কেলিটন মানে হচ্ছে বোন ভাবতে পারি আমরা। তো এটা বোনের সাথে তো রিলেটেড নয়। এটা তো আমাদের স্কিন, টেন্ডন এগুলোর সাথে রিলেটেড। তার মানে এটাই আমাদের সঠিকভাবে মিল স্থাপন করছে না। তবুও একবার পরেরগুলো দেখে নেবো। কন্ড্রিন দেখো কার্টিলেজের সঙ্গেই রিলেটেড অবশ্যই। আর বেসমেন্ট পর্দা বা যেটাকে আমরা বাংলাতে বলে থাকি ভিত্তি পর্দা, এভাবে কিন্তু টার্মটার ইংলিশ করেও তোমাদের দিয়ে দিতে পারে। সুতরাং যখন যেটা পড়বে সেটার ইংলিশ টার্মটাও পাশাপাশি তোমরা পড়তে পড়তে যাবে। কারণ মনে রাখবে এরপর গিয়ে কিন্তু একদম সমস্ত ইংলিশে পড়তে হবে। সুতরাং এখন থেকেই যদি একটু ইংলিশ পড়ার অভ্যাসটা করো তাহলে তোমাদের নিজেদেরই সুবিধা। এবং ভিত্তি পর্দা আমরা দেখতে পাই এপিথেলীয় কলা বা আবরণী কলাতেই ভিত্তি পর্দা বা বেসমেন্ট পর্দা থাকে। তাহলে ফাইব্রোব্লাস্টটা শুধুমাত্র মিলছে না এখানে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, মেলানোর ব্যাপার আছে একটা। এটা আশা করছি তোমরা পড়তে পারছো, খুব ছোট হয়ে গেছে জিনিসটা। নিচের ছকটাকে সাজাতে বলেছে। তো ক্যাটফিশ এখানে আছে, নিডারিয়া, ক্যাটলফিশ, সিলভারফিশ, জেলিফিশ, এদিকে আর্থ্রোপোডা, মোলাস্কা, কর্ডাটা। তো আ ক্যাটফিশ হচ্ছে ওই মাগুর, ওই জাতীয় যে মাছগুলো। তো কেন নাম হয়েছে ক্যাটফিশ? যেমন ক্যাটের যেমন মুখের চারপাশে যে লোম কি বলে গোঁফের মতো থাকে না? তো এদেরও ওরকম থাকে। তো ফিশ এরা অ্যাকচুয়ালি সত্যি, সত্যি ফিশ। তো এরা পড়বে কিসে? কর্ডাটা। তাহলে একেকটা ডি হবে। তো একের ডি দেখো এখানেও রয়েছে, এখানেও রয়েছে। আর দেখি মেলাই। ক্যাটল ফিশ। ক্যাটল ফিশ হচ্ছে মুখটা একদম সেই গরুর মতো। হুম? এরা কিন্তু আসলে দেখতে মানে দেখো এখানে ব্যাপারটা এটাই দিয়েছে যে সবার লাস্টেই ফিশ। সবার লাস্টেই ফিশ। কিন্তু তাদের মধ্যে একজনই সত্যি, সত্যি ফিশ। বাকিরা কেউ আর ফিশ নয়। মাছ নয় বাকিরা। হুম? তো এই যে কাটল ফিশ, এটা হচ্ছে তোমার আ অ্যাকচুয়ালি এর মুখটা একদম গরুর মতো। হুম? তো এটা পড়ে তোমার মোলাস্কাতে। হুম? তাহলে ২ এরটা হলো সি। ২ এর সি দেখছো? সবেতেই ২ এর সি। এই হচ্ছে মুশকিল। তোমাকে একদম শেষ অবধি ওয়েট মানে করতেই হবে। আচ্ছা, কাটল ফিশের মধ্যে কারা পড়ে একবার দেখে নিই। উম মানে কাটল ফিশের যে গ্রুপ অর্থাৎ এ যে গ্রুপে পড়ে সেফালোপোডা, এই গ্রুপের আর অন্যান্য প্রাণী হচ্ছে তোমার স্কুইড, অক্টোপাস এরা। হুম? আচ্ছা, তাহলে ক্যাটল ফিশ হলো মোলাস্কা। সিলভার ফিশ। সিলভার ফিশ আসলে হচ্ছে তোমার এক ধরনের পোকা, ইনসেক্ট। তাহলে ইনসেক্ট মানে সেটা চলে যাবে আর্থ্রোপোডা। তাহলে ৩ এর বি দেখো এখানে আছে, এখানে নেই। ব্যাস আমার আর দেখবার দরকার নেই। আমি একদম চোখ বন্ধ করে করে দেবো। এবার যদি আমার এখানেই মিলে যেত তাহলে আমি এখানেই করে ফেলতাম, কিন্তু তাও একবার পুরোটা মিলিয়ে নেবে। জেলিফিশ, নিডারিয়া। ঠিক আছে। তাহলে সি এরটা হলো, একেরটা দুটো মিললেও বাকিগুলো মিলছিল না। হুম?
নেক্সট দেখো, পরের প্রশ্ন বলেছে রেনাল ক্যালকুলি সৃষ্টির কারণ। রেনাল ক্যালকুলি মানে হচ্ছে কিডনিতে যে স্টোন হয় সেটাকে বলে, মেডিকেল ভাষায় সেটাকে বলা হয় রেনাল ক্যালকুলি। তো সেটা কেন হয়? প্রোটিনের অধঃক্ষেপণ, প্রোটিনের কোনো ব্যাপারই নেই এখানে, যে যে বেশি প্রোটিন খাবে তার সেই প্রোটিন গিয়ে জমে যাবে এরকম কোনো ব্যাপারই নেই। ফ্যাটের অবরুদ্ধ অবস্থা, ফ্যাটের সঙ্গেও এটা রিলেটেড না হতো কখন, যদি এটা বলতো গল ব্লাডার স্টোন, তখন এটা ভাবা যেত। অক্সালেটের কেলাসন, বালি কণা, বালি কোথা থেকে আসবে? আমরা কি বালি টালি খাই? খাই না, তাহলে অক্সালেটের কেলাসন বা অন্য কোনো সোর্সও নেই আমাদের বডিতে বালি আসার, তাহলে অক্সালেটের কেলাসন। নেক্সট বলেছে দেখো, সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে জার্ম কোষ স্তরগুলি বাইরে থেকে ভেতরের দিকের সজ্জাক্রম হলো। প্রথমে বলেছে স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটিড, স্পার্মাটোসাইট, স্পার্মাটোজোয়া। আচ্ছা, এটা আমি এটার একটা ছবি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এডিটিং এর সময়। এখন না, এখন দেওয়া হয়নি আমার ছবিটা, তবে আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা নেই। তো বলি দেখো, এটা একদম বাইরে থেকে, মানে সেমিনিফেরাস টিউবিউলটা যখন আমরা একদম ক্রস সেকশন আঁকবো, তখন সেটার বাইরে থেকে ভেতর দিকে আমরা কোন কোন জিনিস পাবো? একদম বাইরে পাবো স্পার্মাটোগোনিয়া, দেন স্পার্মাটোসাইট, দেন স্পার্মাটিড, দেন স্পার্মাটোজোয়া। এটা এইরকম যখন থাকবে না চোখের সামনে, এতগুলো সব স্পার্মা 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 দিয়ে গুলিয়ে যেতে পারে। তো এইরকম প্রশ্নগুলোর দিকে না আগে অপশনে তাকাবে না, তুমি যেটা জানো সেটা একবার মনে মনে ভেবে নেবে, বা পারলে কোনো একটা জায়গায় লিখে নেবে কোয়েশ্চেনে, দিয়ে মেলাবে। নাহলে কি হবে, এই এতগুলো দেখতে গিয়ে না আমি যেটা জানি সেটাও ভুলে যাই, অনেক সময় এরকম হয়। তো সেই জন্য এরকম যখন দেখবে যে অপশন, মানে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো অপশনে রয়েছে, তখন একবার নিজে আগে কোথাও লিখে নেবে তুমি যেটা জানো। নাহলে কি হবে, এগুলো একবার পড়ে নিলে না তুমি যেটা জানো সেটা মনে হবে গুলিয়ে গেল। এগুলোর দিকে তাকাবে না, আগে একবার কোথাও একটা লিখে নেবে, দেন মেলাবে। নেক্সট দেখো, এখান থেকে শুরু হচ্ছে আমার ক্যাটাগরি 2 এর প্রশ্ন। হ্যাঁ, এখানে কিন্তু আমরা মোর দ্যান ওয়ান সঠিক উত্তর পাবো। প্রাকৃতিক উদ্ভিদ হরমোন কোনগুলো? প্রাকৃতিক উদ্ভিদ হরমোন জিব্বারেলিন, ফ্লোরিজেন। দেখো, ফ্লোরিজেন তো নয় প্রাকৃতিক, এটা কি করতে পারে? ফ্লাওয়ার তৈরিকে আহ উদ্বুদ্ধ করে আর কি। আচ্ছা, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, এটাও নয়, এটাও প্রাকৃতিক হরমোন নয়। জিব্বারেলিন কিন্তু প্রাকৃতিক হরমোন, আর সাইটোকাইনিনও প্রাকৃতিক হরমোন। জিব্বারেলিন কি করতে পারে? গাছ মানে যে খর্ব হয়, খর্বতা দূর করে। দ্রুত ফুল ফোটাতে সাহায্য করে, দ্রুত অঙ্কুরোদ্গমে সাহায্য করে। সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, অগ্রস্থ মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। তারপরে তোমার গাছকে চিরসবুজ রাখে, অনেক কাজ সাইটোকাইনিন বেশ অনেক হেল্প করে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাই। তাহলে এটা অপশন এ আর ডি হলো আমার সঠিক উত্তর। নেক্সট বলেছে নিচের তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? এক বলেছে গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। হ্যাঁ, এই তো থাকে, এটা তো ঠিক বলতেই হবে। PBr322 এটা হচ্ছে এক ধরনের এটা একটা প্লাজমিড। হ্যাঁ, এটা তো একটা প্লাজমিড, ঠিকই বলেছে। নিউক্লিয়েজ উৎসেচক দ্বারা নিউক্লিক অ্যাসিড জোড়া লাগে। জোড়া লাগে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই জোড়া লাগে, অবশ্যই জোড়া লাগে। তাহলে এটাও ঠিক। বিটি বেগুন পতঙ্গ তো প্রতিরোধী নয়। অনেক কিছুই হয়েছে কিন্তু পতঙ্গ প্রতিরোধী হয়নি। তাহলে ABC 17। নেক্সট ডি বলেছে কানের বিভিন্ন অংশের সঠিক কাজগুলি চিহ্নিত করো। কর্ণপটহ। কর্ণপটহ মানে কি? কানের পর্দা যেটা, সেটা কোথায় রয়েছে? আউটার ইয়ারের পরে, মানে আউটার ইয়ার আর মিডল ইয়ারের মাঝখানে। তাহলে শব্দ তরঙ্গকে গ্রহণ করছে, গ্রহণ করে মধ্যকর্ণে পাঠাচ্ছে। এটাকে ইংলিশে বলছে ইয়ার ড্রাম। আচ্ছা, অর্ধবৃত্তাকার নালী, সেমি সার্কুলার টিউব, এটার কাজ দেহের ভারসাম্য রক্ষা করে। ঠিকই তো আছে। কর্ণপট কাজ তো ঠিকই আছে, সঠিক। আমাকে জানতে চেয়েছে সঠিক, তার মানে আমি ভুলটা ইগনোর করব, সঠিকগুলো দাগ দেবো। নেক্সট বলেছে অর্ধবৃত্তাকার নালিকা দেহের ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, অবশ্যই করে। নেক্সট বলেছে যে ককলিয়া বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। ককলিয়া কি বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে? না, এটা বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে না। কটি যন্ত্র শব্দ গ্রাহক রূপে কাজ করে। এখানে কটি, অর্গান অফ কটির মধ্যে কিছু হেয়ার টাইপের সেল রয়েছে, তারা শব্দটাকে গ্রহণ করে এবং মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পাঠায়। তাহলে এটাও ঠিক রয়েছে, কটি যন্ত্র ঠিক রয়েছে। A, B এবং D হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট বলেছে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলি হলো। দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি সমস্ত চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন রাখার চেষ্টা করেছি। এরকম না যে একই চ্যাপ্টার থেকে বারবার একই প্রশ্ন দিয়েছি, মানে একই টাইপ। আমি চেষ্টা করেছি বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন তুলে আনার, সব থেকে ইম্পর্টেন্ট এবং এমন প্রশ্ন যেটা থেকে তুমি বেশ অনেকগুলো আরো কনসেপ্ট তোমার মানে তুমি আরো অনেক কটা জায়গা ভেবে তোমাকে অ্যান্সার করতে হবে, যাতে তোমার অনেকগুলো আরো দিক কভার হয়ে যায়। তো সেরকমই চেষ্টা করেছি। আশা করছি তোমরা কমেন্টে লিখছো। যদি তোমাদের কমেন্ট পাই, আমার পার্সোনালি ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে। তোমাদের যদি এক্সট্রাও অন্য কিছু জানার থাকে বা তোমাদের কোনো ক্লাস দরকার হয় পার্টিকুলার টপিকে, সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব নিয়ে আসবার। নেক্সট প্রশ্নতে বলেছে দেখো জেনেটিক কোডের বৈশিষ্ট্য। তো জেনেটিক কোড সার্বজনীন ইউনিভার্সাল। হ্যাঁ, এটা তো ঠিকই। জেনেটিক কোড ওভারল্যাপিং না, অবশ্যই জেনেটিক কোড ওভারল্যাপ করে না। যদি এরকম হয় A, A, G, U,
সি। তো ৩ টে করে নিয়ে আমরা জানি জেনেটিক কোড তৈরি হয়। তারপর কখনোই এই GUC হবে না। ইউসি করে যা থাকবে পরে সেটা হবে। একটা দুটোর মধ্যে ওভারল্যাপ করবে না কখনোই। তাহলে ওভারল্যাপিং নয়। তাহলে বি এরটা আমি অবশ্যই করতে পারব না। ডিজেনারেট। ডিজেনারেট মানে হচ্ছে যে একাধিক কোড একটি অ্যামিনো অ্যাসিডকে মিন করে। এটার মানে হচ্ছে একাধিক কোড একটি অ্যামিনো অ্যাসিডকে মিন করে। যেমন আমরা যদি অ্যালানিনের কথা ভাবি, তাহলে আ দেখো GCU আছে, GCC রয়েছে, GCA রয়েছে, GCG। এই ৪ টের মানেই কিন্তু অ্যালানিন। এই ৪ টের মানেই কিন্তু অ্যালানিন। তাহলে দেখো আমি কি আ এরকম বলব যে শুধু GCU মানে অ্যালানিন? এরকম কিন্তু না। তাহলে এই ব্যাপারটা হচ্ছে ডিজেনারেট মানে মোর দ্যান মানে সিঙ্গল অ্যামিনো অ্যাসিড মে বি কোডেড বাই মোর দ্যান 1 কোডন। তাহলে এটা আমার কারেক্ট। আর বলেছে জেনেটিক কোডে কোনো বিরাম চিহ্ন থাকে না। এটা তো ঠিকই আছে। এখানে কমা, কোটেশন, অমুক তুসুক এইসব যে গ্যাপ এসব কিচ্ছু থাকে না। গ্যাপ থাকবে না, কোনো রকম কোনো বিরাম চিহ্ন এসব কিছু থাকে না। তার মানে এটাও কারেক্ট। দেখো দেখতে, দেখতে আমরা লাস্ট প্রশ্নে চলে এলাম। লাস্ট প্রশ্ন বলেছে অগ্ন্যাশয় রসে কোন উৎসেচকগুলি থাকে? পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, লাইপেজ। পেপসিনোজেন কিন্তু থাকে আমার স্টমাকে। এটা থাকে আমার স্টমাকে। হুম? ট্রিপসিনোজেন অগ্ন্যাশয়ে থাকে, কাইমোট্রিপসিনোজেনও থাকে এবং লাইপেজ এই ৩ টে থাকে। কিন্তু পেপসিনোজেন থাকে আমার যকৃতে, সরি পাকস্থলীতে। তো আশা করছি উত্তরগুলো তোমরাও আমার সাথে করার চেষ্টা করলে এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সেটাও কমেন্টে লিখো। আর যদি কোনো মডিফিকেশনস দরকার হয় যে মনে হয় যে না এভাবে করালে ভালো হতো বা তোমাদের যদি কিছু বলার থাকে সেটাও অবশ্যই আমাকে জানিও। এছাড়াও তোমাদের এই পিডিএফটার জন্য তো বটেই এবং আদার্স তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটার জন্য টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। আম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে? টাটা।